প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। প্রতিদিন সমসাময়িক নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকে কথা বলার জন্য যে শিরোনামটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে এখন দুশ্চিন্তায় উত্তরের বন্যা। কথা হবে উত্তরের বন্যা নিয়ে আজকের আমন্ত্রিত দুই অতিথিদের সঙ্গে। তাদের সঙ্গে পরিচয়ের পর্বটি এখন সেরে নিচ্ছি। আমার ডানে প্রথমে আছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান। এরপরে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এই দুই অতিথির সঙ্গে কথা হবে আজকের আলোচনার বিষয় এখন দুশ্চিন্তা উত্তরের বন্যা এই প্রসঙ্গে। তবে তার আগে যথারীতি এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। সরকারি চাকরির বয়সসীমা বাড়াতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দিনভর বিক্ষোভে পুলিশের হামলা, সন্ধ্যায় দুই উপদেষ্টার সঙ্গে বৈঠকে শেষ হয়। আশুলিয়ায় পোশাক শ্রমিক বিক্ষোভে একজন নিহত, 18টি কারখানা বন্ধ। চট্টগ্রাম বন্দরে সরকারি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ড, 2 জন নিহত। তিস্তা নদীর পানি কমছে, এখনও 4 জেলায় পানিবন্দী হাজারো মানুষ, বাড়ছে ভাঙনের আতঙ্ক, বন্যার্তদের পাশে দাঁড়াবে বিএনপি। হাসপাতালে ডেঙ্গু রোগী বেড়েছে, চলতি বছরের এই মাসে কমপক্ষে 80 জন মারা গেছে, ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যাও বেশি। এবং আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা, এখন দুদকের গলার কাটা, দুদকের ভূমিকার সমালোচনা করেছে টিআইবি। দেখছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম, যাচ্ছে আলোচনায় আজকের আমন্ত্রিত দুই অতিথির সঙ্গে। আমাদের কয়েক দফা বন্যার দুর্ভোগের ভেতর দিয়ে যেতে হলো, সম্প্রতি যেতে হলো মানে কি আমরা এখনও যাচ্ছি, উত্তরবঙ্গে এখনও বন্যা চলছে। জুন মাসে অকাল বন্যা হয়ে গেল, সিলেটে অকস্মাৎ সিলেট অঞ্চলে হয়ে গেল। তো সেখান থেকে দাঁড়াতেই জুলাইয়ে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে, এরপরে আবার আগস্টে হলো ফেনীসহ 11 জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা। এখন আবার উত্তরের 4 জেলা লালমনিরহাট সহ বা তিস্তার অববাহিকার 4টি জেলায় বন্যা। তো একের পর এক বন্যা একটি দুর্বিষহ অভিজ্ঞতা এই সংশ্লিষ্ট যে অঞ্চল সেখানকার জনগোষ্ঠীর জন্যে। আলোচনাটা শুরু করছি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আপনার কাছ থেকে। যে বন্যা মানেই আসলে জনদুর্ভোগ, বিচিত্র ভোগান্তি মানুষের, এবং গণমানুষ সংশ্লিষ্ট যে সমস্ত উদ্যোগগুলো আমরা দেখি এবং যে ধরনের আয়োজনগুলো থাকে তাতে রাজনীতিবিদদেরও একটা বড় অংশগ্রহণ থাকে। তো শুরু করছি আপনার কাছ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আলোচনার শুরুতেই আমার সহ আলোচক পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান এবং এই মুহূর্তে টেলিভিশনের সামনে যারা বসে আজকে অনুষ্ঠান দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাকে যে প্রসঙ্গে বলতে বলা হয়েছে, বন্যা আসলে আমরা সবাই যার যা অবস্থান থেকে, সরকারিভাবেই বলেন বেসরকারিভাবে বলেন, আমরা যারা রাজনীতি করি কিংবা অন্য পেশাজীবী যে যেখানে আছেন, সবাই আমরা উৎকণ্ঠায় উদ্গ্রীব হয়ে থাকি এবং সরকারের পাশাপাশি বেসরকারিভাবে আমরা সাহায্য কীভাবে করার জন্য সেটার জন্য তৎপর হয়ে আছি। এবং আমাদের একটা জিনিস আমরা জানি, যেমন একটা দুর্ভোগ লাঘব করতে করতে আবার নতুন করে কিন্তু নর্থ বেঙ্গলে আমাদের এটি শুরু হলো। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রামে এই যে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দেওয়ার ফলে যে দুর্গম মানুষকে পোহাতে হচ্ছে, এবং একটা আশাবাণী আমার কাছে মনে হয়েছে আমার টেলিভিশনে পর্দা যেটুকু দেখে এবং পত্রপত্রিকা পড়ে, যে হয়তো 2-3 দিনের মধ্যে এটা অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে। কিন্তু যে ক্ষতিটা হয়ে গেছে উনি হয়তো আরও ভালো করে বলতে পারবেন, সেটা কিন্তু আমাদেরকে সবাই মিলে মোকাবেলা করতে হবে। এবং একটা মজার জিনিস আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে বন্যাকে নিয়ে কিন্তু পরিকল্পিতভাবে মহাপরিকল্পনা কখনো করা হয় না। আমাদের দেশ এমন একটি দেশ যেখানে প্রতি বছর মানে বছরান্তে বন্যা হচ্ছেই, কিন্তু বন্যার সময় আমরা সবাই যে যার মতো ছোটাছুটি করে এটাকে মোকাবেলা করে ফেলি, কিন্তু এটা আগামীতে হলে আরও কি সুন্দরভাবে আমরা ম্যানেজমেন্ট করব সেই পরিকল্পনাটা আমাদের হয়ে ওঠে না। আমাদের কিন্তু একটা মাস্টার প্ল্যান থাকা দরকার প্রত্যেকটা এলাকায়, যে এটা হলে আমরা এই কাজগুলো করলে দুর্ভোগ আমরা সহনীয় পর্যায়ে নিতে পারবো এবং আমাদের
কষ্ট কম হবে, ক্ষতি কম হবে, সেই কাজগুলো আমরা আসলে কিন্তু বেশিরভাগ সময় করি না। আমরা সবাই টান নিয়ে ব্যস্ত হয়ে যাই। আমরা সাময়িকভাবে কিছু মানুষকে হয়তো সাময়িকভাবে টান দিয়ে নিজেরা উৎফুল্ল হই, যারা টান পেলেন তারা হয়তো সাময়িকভাবে কিছুটা উপকৃত হলেন। কিন্তু এটা যে একটা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং প্রত্যেকটি এলাকায়, মহল্লায়, জেলায় যে একটা পরিকল্পনা থাকা দরকার, সেই কাজটা কিন্তু আমরা অনেক বছর ধরে করতে পারছি না। আমি যেটা আশা করব যে নতুন করে একটা আমরা গণতন্ত্রকে ফিরে পেয়েছি, নতুন করে আমরা একটা স্বাধীনতার স্বাদ পাচ্ছি। তো এই সরকারের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে যে অনেক রকম সংস্কার হবে, আমরা শুনছি। কতটুকু সময়ের মধ্যে হবে সেটা নিয়ে আমাদের প্রশ্ন থাকতে পারে, কিন্তু এই সংস্কারের মধ্যে যে বন্যাকে মোকাবেলা করার জন্য একটা পরিকল্পিত সংস্কার কর্মসূচি যেন এখানে অন্তর্ভুক্ত থাকে, যাতে এই যে দুর্যোগগুলো একটার পর একটা হচ্ছে, প্রতি বছর একাধিকবার হচ্ছে, আবার কোনো বছর সেটা ভয়াবহ আকারে আমাদের মাঝে চলে আসছে, সেটার জন্য আমরা সবাই মিলে মোকাবেলা করতে পারি এবং এটা যেন দেশবাসী মানে অনুভব করে যে না, এবার এমন একটা পরিকল্পনা হয়েছে, এখন আর কোনো বন্যা টন্যাকে আমাদের কাছে তেমন কোনো সমস্যায় মনে হবে না। অতএব আমি রাষ্ট্রের কাছে এটা আশা করছি এবং আমরা যারা এর সাথে সম্পৃক্ত থাকবো, সম্পৃক্ত আছি, এরাও যেন সবাই মিলে এরকম একটা মহাপরিকল্পনার মাধ্যমে এই দেশে এই দুর্যোগকে আমরা যেন আগামীতে মোকাবেলা করতে পারি, এটাই আমার প্রত্যাশা এবং এটা আমি আশা করে বসে আছি এই সরকারের কাছে। ধন্যবাদ আপনাকে। আসবো আবারও আপনার কাছে। যাচ্ছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান, আপনার কাছে। যে অঞ্চলটিতে বন্যা হয়েছে, কম বেশি জুলাই মাসে এই অঞ্চলে আমরা বন্যা দেখেছি। একটু বিরতি, হয়তো 1 মাসের একটু বিরতির মতন গেল, তারপরে আবারও বা 1.5 মাসের মতো একটা বিরতি, আবারও আমরা দেখছি এই অঞ্চলে আবারও বন্যা। তো এবারে বন্যাটা একটা জায়গা যে একটু আশাবাদের বা একটু স্বস্তির, যে পানিটা খুব দ্রুত নামতে শুরু করেছে। 2 থেকে 3 দিন সর্বোচ্চ যদি আমরা বলি যে সেটাকে পানিটা আটকে থাকা বা জলমগ্ন হয়ে থাকার ব্যাপারটি, সেটি তো একটু এবারের বন্যা সম্পর্কে আপনার কাছ থেকে শুনব। জি, ধন্যবাদ আপনাকে। একই সাথে ধন্যবাদ আমার সহ আলোচক জনাব ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনকে চমৎকার বক্তব্যের জন্য। তো বর্তমানে আমি যদি এখনকার বর্তমান পরিস্থিতি বলি, যে আসলে আমাদের বিগত 3 দিনে আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেশের উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের উজানের বিভিন্ন স্থানে, জলপাইগুড়ি, সিকিম ইত্যাদি স্থানে স্থানভেদে প্রায় 300 মিলিমিটার বৃষ্টি হয়ে 300 মিলিমিটারের অধিক বৃষ্টি হয়েছে এবং এর ফলে মূলত আসলে তিস্তা নদীর পানি এবং একই সাথে উত্তরাঞ্চলের প্রায় সব নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। তবে তিস্তা নদীর পানি যেহেতু বিপদসীমার কাছাকাছি ছিল, প্রবাহিত ছিল, যে বিপদসীমার 1 মিটার নিচে ছিল, সেটা বিগত 3 দিনে প্রায় স্থানভেদে 1 থেকে 1.5 মিটার পর্যন্ত বৃদ্ধি পায় এবং এর ফলে কিছু মানে আমরা দেখেছি রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 34 সেন্টিমিটার উপর পর্যন্ত দিয়ে প্রবাহিত হয়। একই সাথে ডালিয়া ব্যারেজ পয়েন্টও বিপদসীমা অতিক্রম করে। তবে আসার ব্যাপার হচ্ছে যে গতকাল থেকেই বৃষ্টি আমরা দেখেছি যে উজানে এবং দেশের ভিতরেও অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে এবং এর ফলে মূলত আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে দুপুরের পর থেকেই পানি হ্রাস পাওয়া শুরু হয়েছে এবং সেটা আজও অব্যাহত আছে এবং বর্তমানে যে সর্বশেষ অবস্থা তাতে দেখা গেছে যে তিস্তা নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং মোটামুটি কাউনিয়া পয়েন্টও এখন বিপদসীমার 20 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই বন্যাতে মূলত আসলে আমরা দেখেছি যে আমাদের তিস্তা নদী অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর এই 5 জেলার নিম্নাঞ্চল এবং চরাঞ্চল এবং কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তো একটি ব্যাপার এখানে খুবই আশাব্যঞ্জক ছিল যে আমাদের আসলে আগস্ট মাসে মূলত হচ্ছে আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাসের প্রথম ভাগে আসলে আমরা দেশের উত্তরাঞ্চলীয় অববাহিকাতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত মানে লক্ষ্য করিনি, বরং আমরা আগস্ট মাসে লক্ষ্য করেছি যে আমাদের দেশের দক্ষিণাঞ্চলীয় এবং পূর্বাঞ্চলীয় অঞ্চলে মানে স্বাভাবিক থেকে অতিমাত্রায় বেশি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু উত্তরাঞ্চলীয় অঞ্চলে এই প্রায় টানা 2 মাস মানে ভারী বৃষ্টিপাত না হওয়ার কারণে আমাদের ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার যথেষ্ট নিচে ছিল এবং প্রায় বিপদসীমার 3 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই কারণে আমরা লক্ষ্য করেছি যে তিস্তা নদীর পানিও খুব দ্রুত নেমে গেছে, যেহেতু আমাদের ব্রহ্মপুত্র নদের পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটা আমরা বিগত ফেনীর বন্যায় লক্ষ্য করতে পারিনি যে ওই সময় আসলে সাগরের উচ্চতা স্বাভাবিক তুলনায় বেশি ছিল মৌসুমী লঘুচাপ এবং এর সাথে পূর্ণিমা তিথির অবস্থানের কারণে। তো এই অঞ্চলগুলো যেহেতু পাহাড়ি অববাহিকা থেকে নেমে আসা নদী, এই নদীগুলো আসলে মানে আমরা বলি যে হচ্ছে আকস্মিক বন্যাপ্রবণ নদী, কিছুটা পানি দ্রুত আসে এবং দ্রুত নেমে যায়। তিস্তা নদীর ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা লক্ষ্য করেছি যে পানি দ্রুত এসেছে এবং দ্রুতই নেমে গেছে, এজন্য ভোগান্তি হয়েছে মানুষের, কিন্তু ভোগান্তিটা দীর্ঘায়িত হবে না আমরা আশা করছি এবং
আমরা এটাও আশা করছি যে আগামী আবহাওয়ার পূর্বাভাস যে ইঙ্গিত দিচ্ছে তাতে ভারী বৃষ্টিপাত প্রবণতা আগামী কয়েকদিন কম থাকবে এবং তিস্তা নদীর পানি অন্তত আগামী 3 থেকে 4 দিন অব্যাহতভাবে হ্রাস পাবে এবং এই বন্যা পরিস্থিতি খুব অল্প সময় আমি আশা করছি যে স্বাভাবিক হয়ে আসবে। আচ্ছা, তো আমরা উত্তরাঞ্চলে মানে আপনি যে তিস্তা অববাহিকার 5টি জেলার কথা বললেন, সেখান থেকে পানি নেমে যাওয়ার পরে এমনটি কোনো আশঙ্কা আছে যে মধ্যাঞ্চলে প্লাবিত হওয়া বা মধ্যাঞ্চলে বন্যা হওয়ার কোনো আশঙ্কাটি করছেন? আমরা এটা কখনো কখনো হয়, আমরা দেখে থাকি, সবসময় অবশ্য হয় না। জি, আসলে এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এখন আজকে আমরা 1 অক্টোবর প্রবেশ করেছি ইতিমধ্যেই এবং বর্ষা মৌসুম প্রায় বিদায় নেওয়ার পথে আছে। তো এই সময়টাতে আসলে আমরা জানি যে বর্ষা মৌসুম বিদায় নেওয়ার সময় বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিছুটা বৃদ্ধি পায়, কিন্তু সেটা আবার পরবর্তীতে হ্রাস পায় এবং পরবর্তীতে আমরা বলি যে শুষ্ক মৌসুম সমাসীন হয়। তো যেহেতু আসলে বর্ষা মৌসুমকে আমরা বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছি বলা চলে, তো এই মুহূর্তে আমরা আসলে বড় বন্যার আশঙ্কা তাই আমরা দেখছি না। তবে এখন শেষ মুহূর্তের বৃষ্টিতে আমাদের নদ নদীর পানি বাড়ছে, বিশেষ করে তিস্তা নদীতে তো আমরা দেখলাম। একই সাথে বর্তমানে দুধকুমার সমস্ত নদীর পানি বাড়ছে, তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আরেকটা আশাব্যঞ্জক ব্যাপার হচ্ছে যে আমরা আগস্ট মাসে আসলে এই অববাহিকাগুলোতে তেমন অতিরিক্ত বৃষ্টি লক্ষ্য করিনি এবং এই জন্য এখন যে বৃষ্টি হচ্ছে সেটা মূলত আসলে আমাদের মানে স্বাভাবিক যে ধারণ ক্ষমতা সেটাকে অতিক্রম করার ঝুঁকি কমিয়ে দিয়েছে। তো সেই হিসাবে আমরা আপাতত মানে আমাদের দেশের মধ্যাঞ্চলেও বড় কোনো বন্যার আশঙ্কা করছি না। তবে আপনি যথার্থই বলেছেন যে উজানের পানি নেমে আসার ফলে এখন আমাদের দেশের মধ্যাঞ্চলেও পানি বাড়বে, বিশেষত আমাদের পদ্মা নদীর পানি বৃদ্ধি পাবে, যমুনা নদীর পানি এবং একই সাথে ঢাকার আশেপাশের প্রায় সকল নদীর পানি বৃদ্ধি পাবে। এবং আগামী 2 দিনে আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগেরও বিভিন্ন স্থানে এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো তার ফলে মূলত মেঘনা নদীর পানি, সুরমা কুশিয়ারা এবং চট্টগ্রামের বিভিন্ন নদীর পানিও বৃদ্ধি পাবে। তবে এটি আপাতত আমাদের এই মুহূর্তে বন্যার জন্য ঝুঁকিপূর্ণ নয়। তবে আমরা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছি এবং আশা করছি যে এই ব্যাপারে যে সর্বশেষ তথ্য সেটা আমরা প্রতিনিয়তই প্রচার করে যাব। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। এবার যাচ্ছে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন আপনার কাছে। এইবারের যে বন্যা মানে এখন যে বন্যাটি চলছে উত্তরে তিস্তা অববাহিকার 5টি জেলায়, এই ব্যাপারে আমরা আজকে সন্ধ্যায় বিএনপির পক্ষ থেকে আমরা একটা প্রেস ব্রিফিং দেখেছি, যেখানে জানানো হয়েছে যে বিএনপি সেখানে ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমে অংশ নেবে এবং যতদিন সম্ভব তারা এই কাজটি করবেন। তো এই প্রসঙ্গে একটু আপনার সঙ্গে আলোচনায় যাচ্ছি। বিএনপি একটি বড় দল এবং জনপ্রিয় দল, বারবার ক্ষমতায় এসছে। এখন দেশে যে কোনো অবস্থাতে যখন মানুষ আশা করে আছেন যে সরকারের মতো সেখানে ইনভলভ হবে, সহযোগিতা করবে এবং অন্যান্য সামাজিক মানব দলগুলোও ইনভলভ হবে, তো সেই হিসেবে বিএনপি সে দায়িত্ব এড়াতে পারে না। এবং বিএনপি যেহেতু জনগণকে সাথে নিয়েই রাজনীতি করে, জনগণের পাশেই বিভিন্ন সময় থেকেছে, এটা দেশের মানুষ জানে। অতএব এই কিছুদিন আগেও যেটা হলো সেই নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এবং আরও কয়েকটা জেলাতে সেখানে কিন্তু বিএনপি সদর বলে আমাদেরকেও বলেছে, আমরাও কিন্তু সেখানে ত্রাণ কার্যক্রমে ইনভলভ ছিলাম। অতএব এরকম একটি কাজে এটা 2-1 দিনের মধ্যে আরও স্পষ্ট হয়ে যাবে এবং আমি মনে করি যে তারা ইতিমধ্যে টিম করে দিয়েছে যে কারা কারা এটার নেতৃত্ব হবে। এবং আমরা এর আগে কিন্তু বিএনপি ফান্ডে অনেকে আমাদের যারা নেতৃস্থানীয় যারা ব্যবসায়ী বিএনপি সমমনা তারাও কিন্তু সেখানে অর্থনৈতিক সাহায্য করেছেন এবং বিএনপি পরিকল্পিতভাবে বিভিন্ন জেলায় কিন্তু সেই কাজগুলো অব্যাহত রেখেছে। বন্যা ওই এলাকায় যেরকম চলেছে সেই একই জিনিস এখনও আছে, কারণ একটা বিএনপি সবসময় বিশ্বাস করে যে জনগণের কল্যাণে কাজ করতে হবে, একটা যৌক্তিক সময় নির্বাচন হবে, অতএব জনগণকে উপলব্ধি করতে হবে যে অবস্থায় হোক বিএনপি জনগণের পাশে আছে। তো সেই লক্ষ্যে এরকম একটি কঠিন সময় বিএনপি জনগণের পাশে থাকবে, সেইভাবে আমাদের সম্মানিত মহাসচিব আজকে সেই প্রেস ব্রিফিং করেছেন। আপনারা প্রতিদিনই দেখতে পাবেন যে আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে এবং আমিও নিজেও ব্যক্তিগতভাবে আশা করছি, ইচ্ছা আছে যে হয়তো 2-4 দিনের মধ্যে আমরাও নর্থ বেঙ্গল লোকেরা নিজে হাতে এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করব এবং জনগণের দুর্গম লাঘবে ভূমিকা রাখবো, এটাও আমি নিয়ত করেছি। ইনশাআল্লাহ সামনে আপনি আমাকে দেখতে পাবেন। আপনি বলছিলেন যে বিগত যে ভয়াবহ বন্যাটি আমরা পেরিয়ে এলাম, ফেনী এবং কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর সহ প্রায় 11টি জেলায়, সেখানে তখনও আপনাদের ত্রাণ তৎপরতা তখনও ছিল এবং এই কল্যাণমূলক যে রাজনীতির যে আকাঙ্ক্ষার যে জায়গাটি এবং
আপনি আরেকটি সংশ্লিষ্ট কথা বলছেন যে এর ভেতর দিয়ে একটি যৌক্তিক সময়ের ভেতরে একটি নির্বাচনে যাওয়ার একটি ব্যাপার আপনি মাত্র বললেন, এই ব্যাপারে একটু শুনবো আপনার কাছ থেকে। আমি যৌক্তিক সময় বলছি যে তারা কিছু সংস্কার কাজ করবে, এটা কিন্তু বারবার তারা বলছে, এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিন্তু বলেনি। যদিও সেনাবাহিনী প্রধান বলেছেন যে 18 মাসে মধ্যে ইলেকশন হওয়া একটা সম্ভাবনা আছে, কিন্তু আমরা তাকিয়ে আছি কিন্তু মানে এই সরকারের কাছে, যেখানে প্রধান উপদেষ্টা কি বললেন কিংবা এই সরকারের কর্মকর্তারা কি বললেন সেটা। আমি এই কারণে যৌক্তিক সময় বলবো যে কিছু সংস্কার করতে সময় লাগবে, কারণ একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কি, আমি নির্বাচনে যাব, যে নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ ঠিক করবে যে কোন ব্যক্তিকে কিংবা কোন দলকে তারা দায়িত্বটা দিবে। তো সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ। আমি বেশ কয়েকটা নির্বাচনে গিয়েছি, আমি 96-এর সংসদ সদস্য হয়েছি, 2001 সালে সংসদ সদস্য হয়েছি, 2008 সালে পার্টিসিপেট করেছি, 2018 সালে অংশগ্রহণ করেছি। কখনো আমরা ভোট দিতে পেরেছি, দিনের ভোট রাতে হয়েছে। এই যে নানা রকম প্রক্রিয়া, মেকানিজম, এসলে তো নির্বাচন প্রক্রিয়াটা তো আসলে আগে যেটুকু স্বচ্ছ ছিল, এখন স্বচ্ছ বলে কোনো শব্দ নির্বাচনের প্রক্রিয়ার সাথে মনে হয় নাই। এমন মনে হয় যে একটি সরকার এসে ঠিক করেন, একজন প্রধান নির্বাচন কমিশনার একজনকে ঠিক করতে হবে, তার সাথে কথাবার্তা বলে ঠিক করতে হবে যে তুমি নির্বাচনে এইভাবে আমার দলকে ক্ষমতায় আনতে হবে, তাহলে তোমাকে যা যা সুযোগ সুবিধা রাষ্ট্রপক্ষ থেকে দেওয়া হবে সেটা নিশ্চিত করা হবে। এবং প্রত্যেকটি প্রধান নির্বাচন কমিশনে একই কাজ করে গেছেন, এবং কোনো জনগণের ভোট নাই, যেখানে 5% 10% লোক ভোট দেয় না, এবং এক একজন বীর দাপটে বাইরে এসে বলতেছে আমি লক্ষ লক্ষ ভোট পেয়েছি, আমি বিনা ভোটে নির্বাচিত হয়েছি। এইসব মানে মহড়া বিভিন্ন নির্বাচনে চলছে। তো জাতি এটা দেখে দেখে ভীতিগ্রস্ত হয়ে গেছে, দেশ এর জন্য স্বাধীন হয় নাই, সবাই অপেক্ষা করে আছে যে এমন একটি নির্বাচন হোক। ইন্ডিয়াতে রাজনৈতিক কুন্দল আছে, অনেক কিছু আছে, কিন্তু নির্বাচন নিয়ে খুব বড় প্রশ্ন কখনো করে না। এক একজন কোনো প্রধান নির্বাচন কমিশনকে কখনো প্রশ্নবিদ্ধ হতে হয় নাই যে ওনার নেতৃত্বে এই নির্বাচনটি ভারতে সুষ্ঠু হয়নি। আমাদের দেশে কেন এটা হবে? অতএব আমরা যে এমন একটি ব্যবস্থা সংস্কার করা হোক যে প্রধান নির্বাচন করে নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনোদিন কেউ কোনো প্রশ্ন করবে না। কোনো না কোনো দল ক্ষমতায় আসবে, তাদেরকে জনগণ দায়িত্ব দিবে, কিন্তু নির্বাচনের প্রক্রিয়াটা যদি সুষ্ঠু না হয়, যে এখানে কে ভোট দিবে না দিবে আগের থেকে মেকানিজম করা হয়েছে এবং কাকে পাশ করাতে হবে এটা সরকার সিদ্ধান্ত নিচ্ছে, এইটার জন্য তো আসলে এই দেশ স্বাধীন হয়নি। আমরাও আশা করে যাচ্ছি, সেই জন্য আমরা বারবার বলছি যৌক্তিক সময় কিছু কাজ করা দরকার। জানতেন একটা নির্বাচন গেলে তো সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এবং সেই নির্বাচনে আসলে কে জিতবে না জিতবে সেটার কোনো নিশ্চয়তা নাই। একবার ইভিএম হবে কি হবে না, কাকে কি করবে না করবে, কত রকম কাহিনীর মধ্য দিয়ে আমাদের যে 15-16 বছর কাটাতে হয়েছে, সেই কথা আজকে নাই বললাম। কিন্তু আমরা চাই এমন একটি ব্যবস্থা চালু হোক যে সত্যিকারে জনগণ যাকে ভোটে নির্বাচিত করতে চায় একটি নির্দিষ্ট এলাকায়, সেই নির্বাচিত হবে, এখানে অন্য কোনো প্রক্রিয়া যেন না থাকে। এটার জন্য সময় লাগলে লাগুক, কিন্তু সেই সময়টা কিন্তু এটা যৌক্তিক সময়। এই কারণে বললাম, কারণ একটা সবাই অপেক্ষা করে আছে, অনেক কিছু কিন্তু এই সরকার করতে পারছে না, এবং ইচ্ছা করলেও কিন্তু করতে পারবে না। কারণ একটা নির্বাচিত সরকারের হাতেই কিন্তু সংবিধান অনুযায়ী দায়িত্ব থাকে যে এই কাজগুলো সে করতে পারবে। তো সেই জন্য যেটুকু মিনিমাম সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি দল যেন ক্ষমতায় আসে, এটাই জনগণ অপেক্ষা করছে, জনগণ সেই দিকে তাকিয়ে আছে। আমরা এই সরকারকে সার্বিকভাবে বারবার সহযোগিতা করা হবে বিভিন্ন লেভেল থেকে। আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহাসচিব বলেছেন, আমরাও যেসব জায়গায় ফোরাম পাচ্ছি সেখানে বলছি এই সরকারকে সহযোগিতা করতে হবে। কারণ অনেক জীবনে 800-1000 ছাত্র জনতা আত্মাহুতির মাধ্যমে আজকে দেশ নতুনভাবে গণতন্ত্রকে ফিরে পেয়েছে। অতএব সেটাকে যাতে ভুলডুল না হয়, নষ্ট না হয়, আবারও যেন নতুন করে দেশটা অন্য কোনো দিকে চলে না যায়, অন্য কোনো জালিম সরকার আবার নতুন করে যেন ওখানে ডালপালা মেখে আবার নতুন করে না বসে, সেজন্য দেশের জন্য একটি সুব্যবস্থা আমরা দেখে যেতে চাই। একটি যৌক্তিক সময় নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে যে কোন ব্যক্তিকে কোন দলকে ক্ষমতায় বসাবে, এবং তারা এসব বাকি সংস্কার কাজটা সমাপ্ত করবে। ওনারা কিছু ভাইটাল যেটা নির্বাচনের সুষ্ঠুর সাথে সম্পর্ক, এবং আরও যেগুলা না করলে নির্বাচনটা সুষ্ঠু হবে না, সেই রিলেটেড কাজগুলো করে দেখ, তারপর নির্বাচিত সরকার এসে বাকি কাজটা করুক। এটা আমারও প্রস্তুতা, এটা জনগণের প্রত্যাশা, আমার দলও তাই আশা করি। অতএব সেই অপেক্ষা আমরা বহু গুনছি। আমি বিলিভ করি একটা সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে একটি দল ক্ষমতায় এসে দেশের বাকি সংস্কারগুলো করবে, যেটার জন্য জনগণ অধীর আগ্রহ অপেক্ষা করছে। আমিও সেই
দলে আছি, আমিও অপেক্ষা করছি। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা চলবে, একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরবো আপনাদের কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়েছে একটা বিরতির, ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। সর্দার উদয় রায়হান, এবার আপনার কাছে আসছি। আমাদের আগস্টের যে বন্যাটা হয়ে গেল, এটা তো শুধু ওই অঞ্চলের জন্য স্মরণকালের ভয়াবহ বন্যা শুধু না, আমাদের অভিজ্ঞতায়ও এটা একটা বিপর্যয়কর একটি প্রাকৃতিক দুর্যোগ। কারণ সেখানে আমরা দেখেছি অর্ধ কোটি মানুষ বাধ্য হয়েছে আশ্রয় কেন্দ্রে বা অন্য কোনো জায়গায় নিজেদের বাড়িঘর ছেড়ে গিয়ে আশ্রয় নিতে। 10 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ 14,500 কোটি টাকার মতো। তো আমরা তো আশা করতে পারি, যেহেতু বর্ষা মৌসুম শেষ হয়েছে, হ্যাঁ, বৃষ্টিও আপনি বলছিলেন যে আর খুব বড় ধরনের বৃষ্টি হওয়ার আশঙ্কা নেই, তো আমরা কি আশা করতে পারি যে আমরা এই সমসাময়িক আর বড় কোনো ধরনের বন্যা ভেতর পড়তে হচ্ছে না? জি, ধন্যবাদ। আসলে বর্তমানে আমরা বলতে পারি যে আসলে যে অক্টোবর মাসের মোটামুটি প্রথমার্ধের মধ্যেই বর্ষার যে মানে বিদায়ধ্বনি সেটা শুরু হয়ে যায় আর কি। তো এখন যেহেতু এখন শেষ মুহূর্তে আছে মানে বর্ষা মৌসুম, এবং শেষ মুহূর্তে আসলে বর্ষাকালীন যে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটা কিছুটা বেড়ে যায়। এবং এটা আমরা মূলত আসলে এই জিনিসটাই এখন, এই চিত্রটাই এখন দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন আমাদের দেশের রংপুর বিভাগ দিয়ে মূলত যে ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা শুরু হয়েছে। এবং একই সাথে আপনিও জেনে থাকবেন যে আসলে এই একই বৃষ্টিপাতের ধারাবাহিকতা কিন্তু আমাদের মানে উজানে নেপাল পর্যন্ত চলে গেছে। এবং নেপালে ইতিমধ্যে আমরা জেনেছি যে অতি ভারী বর্ষণ এবং আকস্মিক বন্যা এবং ভূমিধসের কারণে ইতিমধ্যে প্রায় 1.5 শতাধিক মানুষ মানে নিহত হয়েছেন। তো আসলে এটা একটা প্রাকৃতিক প্রক্রিয়া হলেও আসলে আমরা বলতে পারি যে বর্ষার শেষ দিকে এসে হলেও বৃষ্টিপাতের তীব্রতা এবার কিছুটা হলেও বেশি দেখা যাচ্ছে। তবে এটা সাধারণত কম বেশি প্রতি বছরই হয়। তো এই যখন মে মাসে একটা খুব লম্বা তাপপ্রবাহের ভেতরে যখন আমরা ছিলাম, তখনই শুনেছিলাম যে এবার বৃষ্টিটাও একটু প্রলম্বিত হবে, তখনই আমরা একটা জানতে পেরেছিলাম। হ্যাঁ, জি, একেবারেই সঠিক আর কি। এবার আমরা মানে এখন পর্যন্ত যা রেকর্ড আছে তাতে এবার দেখেছি যে সামগ্রিকভাবে বর্ষা মৌসুমে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতই হয়েছে পুরো অববাহিকা জুড়েই। তো এর ফলে মূলত যে এই বর্তমানে যে বৃষ্টিটা সংঘটিত হচ্ছে, এর ফলে মূলত এখন রংপুর বিভাগের নদ নদীর পানি বেড়ে এখন কিছুটা হ্রাস পাচ্ছে। এর ভাটিতে আবার ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি এখন বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা আগামী অন্তত 5 দিন পর্যন্ত বৃদ্ধি পাবে, তবে এখন কিছুটা স্লথ গতিতে। এবং একই সাথে নেপালে ভারী বৃষ্টির কারণে আমাদের গঙ্গা নদীর পানিও বৃদ্ধি পাবে। তো গঙ্গা নদীর পানি এখন হ্রাস পাচ্ছে। আমাদের দেশে চাঁপাইনবাবগঞ্জ পয়েন্টে এখনও গত 24 ঘন্টায় 10 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে, তবে এটা আগামী 2 দিন পর থেকে বৃদ্ধি পাবে, যেহেতু নেপালের পানি উজান থেকে নেমে আসছে। তবে এখন আমাদের আশাব্যঞ্জক ব্যাপার হচ্ছে যে আমাদের ব্রহ্মপুত্র যমুনা অথবা গঙ্গা পদ্মা, এই দুটোই আমাদের আসলে মধ্যাঞ্চলের বন্যাটাকে মূলত নিয়ন্ত্রণ করে, প্রধান 2টা নদী। তো এই 2টা নদী আসলে গত বেশ 2 মাস ধরেই পশ্চিমের অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তো এখন এই বর্ষণের কারণে এজন্য আমাদের বলতে পারি যে সামগ্রিক যে ঝুঁকি সেটা কিছুটা হলেও কম আছে, যেহেতু ওই সময় আমাদের বর্ষণ কম হয়েছিল এবং বন্যার নদ নদীর পানি অনেক বিপদসীমার নিচে ছিল। তাই আমরা এই মুহূর্তে পানি বৃদ্ধি লক্ষ্য করব। অন্তত অক্টোবর মাসের প্রথম সপ্তাহ ব্যাপী আমরা আমাদের ব্রহ্মপুত্র যমুনা এবং গঙ্গা পদ্মা নদীর পানি অব্যাহত বৃদ্ধি লক্ষ্য করব, এবং এর ফলে মূলত আমাদের মধ্যাঞ্চলের ঢাকার আশেপাশের নদ নদীর পানিও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তবে এর জের ধরে আবার বন্যার আশঙ্কা নেই? তবে এর জের ধরে আমরা আপাতত বন্যার আশঙ্কা করছি না, যেহেতু আমরা আগেই বললাম যে আমাদের নদ নদীর পানি বিপদসীমার অনেক নিচে ছিল, সেহেতু আমাদের ঝুঁকিটা কমে এসেছে। যদি আগস্ট মাসে আমরা আমাদের প্রধান নদী অববাহিকাতে ব্রহ্মপুত্র বা গঙ্গা অববাহিকাতে ভারী বৃষ্টি লক্ষ্য করতাম, তাহলে এই সময়টাতে আমাদের এই বর্ষণের কারণে বন্যার কিছু ঝুঁকি থাকতো। কিন্তু আমরা আগস্ট মাসে দেখেছি আসলে আমাদের বৃষ্টিপাতের প্রবণতা ছিল মানে আমাদের দক্ষিণমুখী বা পূর্বাঞ্চলীয় বন্যা হয়েছে, যেটা আবার ওই সময় এইখানে বৃষ্টিপাত হয়নি। তো সেই কারণে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এইখানে ঝুঁকি বর্তমানে কিছুটা কম, তবে পানি বৃদ্ধি পাবে। তবে আগামী কয়েকদিনে আমাদের আবহাওয়ার যে পূর্বাভাস আছে তাতে ইঙ্গিত দিচ্ছে চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগেও ভারী বর্ষণের প্রবণতা বৃদ্ধি পাবে। এই কারণে একটা শঙ্কাও থেকে যায়, কারণ সিলেটে আমরা তো 2022-এ একটা বড় ধরনের বন্যা দেখলাম সিলেট অঞ্চলে, আবার এই বছরে জুনেও একটা বড় ধরনের দেখলাম। চট্টগ্রামে আমরা এই গেল আগস্টে ভয়াবহ বন্যা দেখলাম। তো যদি সেখানে এই দুটি জায়গায় সিলেট এবং চট্টগ্রামে যদি প্রবল বর্ষণ হয়, সেক্ষেত্রে বন্যার আশঙ্কা কি থাকে কিনা একটু শুনবো।
জি, আসলে আবহাওয়ার যে পূর্বাভাস বর্তমানে ইঙ্গিত দিচ্ছে যে মোটামুটি 3 এবং 3 তারিখের পর থেকে বৃষ্টিপাত প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা আছে। তাই যেহেতু বৃষ্টিপাতের আমরা বলি যে দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কিছুটা কম, সেহেতু বন্যার আশঙ্কাও আমরা মনে করছি কিছুটা কম। তবে আসলে আমরা এটাও আমাদেরকে স্মরণে রাখা প্রয়োজন যে আসলে বর্ষা মৌসুম চলমান এবং এখানে মূলত চট্টগ্রাম এবং সিলেটের পাহাড়ি নদীগুলো মূলত আকস্মিক বন্যাপ্রবণ নদী, এবং এখানে অতীতে রেকর্ড আছে যেটা আপনি ইতিমধ্যেই বলেছেন। 2022 সালে আকস্মিক বন্যা সংঘটিত হয়েছিল সিলেটে, এবং 2024-এর কথা তো না আর কি আমরা মনে হয় আমরা সবাই জানি, সবাই অবগত আছি যে এখানে কি হয়েছে। তো আসলে আকস্মিক বন্যাপ্রবণ নদী, এখানে আমাদের আসলে সিচুয়েশন আমরা বলতে পারি পরিস্থিতি আসলে কম সময় ব্যবধানেও পরিবর্তন হতে পারে। তাই এই জন্য আকস্মিক বন্যার ক্ষেত্রে আসলে আমরা সর্বোচ্চ 3 দিন যেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডও অনেকটা এরকমই বলে যে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত পূর্বাভাসই আমি বলি যে এটা হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য পূর্বাভাস আকস্মিক বন্যার ক্ষেত্রে। তাই এই ক্ষেত্রে আমাদের প্রতিনিয়ত যে পূর্বাভাস প্রক্রিয়া বা পর্যবেক্ষণ প্রক্রিয়া সেটা চলমান থাকবে, প্রতিনিয়তই হালনাগাদ প্রক্রিয়া চলমান থাকবে। যে কোনো ঝুঁকির যদি আমরা সম্ভাবনা দেখি সেটা আমরা অন্তত আশা করি 3 দিন পূর্বেই আমরা প্রচার করতে সক্ষম হব। এবং উল্লেখ্য যে তিস্তার বন্যার ক্ষেত্রেও 3 দিন পূর্বেই আসলে পূর্বাভাস জারি করা হয়েছিল, ভারী বৃষ্টির পূর্বাভাস ছিল, এবং সেই বিষয়ে বন্যার পূর্বাভাসও জারি করা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের ঝুঁকি সম্পূর্ণ নেই এটা বলাটা ঠিক হবে না, তবে আমরা মনে করছি ঝুঁকি কম আছে। ধন্যবাদ আপনাকে ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। এবার ফিরছি আপনার কাছে। একসময় আমরা তো এই অঞ্চল সবসময় প্রাকৃতিক নানা দুর্যোগের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। এই অঞ্চলের একদম যখন গঠন সেই সময় থেকে বিভিন্ন সময় আমাদেরকে যেতে হয়েছে, কিন্তু আমাদের যে দুর্যোগ মোকাবেলার যে সক্ষমতা এটি কিন্তু দিন দিন বেশ বেড়েছে, এবং সেটি আন্তর্জাতিক পরিসরেও স্বীকৃত যে হ্যাঁ আমরা আমাদের সক্ষমতাকে দিন দিন বাড়াতে পেরেছি। তো এই মুহূর্তে আমাদের সক্ষমতা, আমাদের সামর্থ্য, এটি নিয়ে একটু আপনার ভাবনা বা আপনি কি ভাবেন বা আপনি কি মনে করেন শুনবো একটু। না, একটা জিনিস কি ধরেন আমরা নানা কাজে নানা সময় ঘুরে বেড়াতেও অনেক সময় আমরা কক্সবাজার যাই, ওখানে কিন্তু আমি দেখেছি যে এই সাইক্লোন সেন্টার প্রতি গ্রামে গ্রামে কিন্তু অলমোস্ট আছে। ওই জায়গাটা হয়তো বেশি টার্গেট করে করা হয়েছে, কিন্তু এই যে এলাকাগুলা অবহেলিত এলাকা, 10টা বাংলাদেশে অবহেলিত এলাকার মধ্যে কিন্তু এই এলাকাগুলা ডিস্ট্রিক্টগুলো পড়ে। তো সেখানে কিন্তু আমরা অনেক কিছুই কিন্তু এই ধরনের সাইক্লোন সেন্টার কিংবা বন্যা আসলে তারা চট করে কোথায় উঠবে সেরকম ফ্যাসিলিটি খুব বেশি আছে বলে আমি মনে করি না। কিন্তু এই জায়গাগুলো এখন কিন্তু বাংলাদেশটা এমন একটা জায়গা হয়ে গেছে, কোনো জেলায় বন্যা কম হবে বেশি হবে এইটা করে কিন্তু আপনি এই পরিকল্পনা করতে পারবেন না। এবং সেজন্য যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি যে আমাদের একটা মহাপরিকল্পনা দরকার, এবং আমরা এই সরকারের কাছে এটা আশা করি যে আমাদের নোবেল বুঝি ইউনূস সাহেবের নেতৃত্বে, তার সাথে ইন্টারন্যাশনাল অনেক সংস্থার সাথে, খুব ওয়ার্ল্ড ব্যাংক বলেন, IMF বলেন, এদের অনেকের সাথে তার ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে। এবং এই সুযোগে উনি যদি এই বাংলাদেশের জন্য বিভিন্ন প্রজেক্টগুলো এনে আমরা একটা পার্মানেন্ট মহাপরিকল্পনার দিকে যেতে পারি, তাহলে কিন্তু দেশ এই জনদুর্ভোগ থেকে বেঁচে যাবে। কারণ আমাদের ধরেই নিতে হবে যে প্রতি বছর বিভিন্ন জোনে আমাদের বন্যা হবে, এবং বন্যাগুলো আমাদেরকে বিভিন্নভাবে মোকাবেলা করতে হবে। যেমন পানি এসে যেসব বাড়িঘরের ভিতর ঢুকে গেছে সেখানে কিন্তু যা ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতি কিন্তু আপাতত আমার জীবন নাশ হয় নাই, সেটা একটা লাভ। কিন্তু অনেক বাড়ি কিন্তু যেসব বাড়ি বিল্ডিং তাও ক্ষতি হয় নাই, কিন্তু যেগুলো মাটি গহনা করতে বিশাল ক্ষতি। এখন যেটা হচ্ছে ওই অঞ্চলে সেটা হচ্ছিল যে পানি নামছে, কিন্তু তিস্তায় এখন ভাঙন দেখা দিয়েছে, এবং লালমনিরহাট অঞ্চলে বড় ধরনের ভাঙন চলছে। এবং তিস্তা নিয়ে কিন্তু মহাপরিকল্পনার কথা অনেকে বলেছে, এবং একটা ভিডিও প্রেজেন্টেশন আমি আজকেও দেখার চেষ্টা করলাম, একটা ছেলে বলার চেষ্টা করছে যে আপনারা কি চান দিবেন সেটা ঠিক আছে, কিন্তু তার আগে যদি আমরা জিও ব্যাগ দিয়ে এই বারটাকে আমরা করতে পারি, সংস্কার করে আমরা সরকারের সহায়তায়, ব্যক্তিগত সহায়তায়, জনগণকে সাথে নিয়ে যদি এটা করতে পারি, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে কম ক্ষতিগ্রস্ত হব। সেটার দিকে আমাদের বেশি নজর দেওয়া দরকার। কিন্তু আপনি ত্রাণ সাময়িকভাবে দিবেন, এটা দিয়ে কিন্তু মোকাবেলা করা হবে না। আমার তিস্তা মহাপরিকল্পনায় অনেক কথা অনেক বিজ্ঞজনরা বলেছেন, কিন্তু ওই যখন বন্যা হয়
তখনই এটা নিয়ে আলোচনা হয়, তারপরের সময় কিন্তু আমরা বসে থাকি। তা আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করেছি যে এই সরকারের কাছে আমার এরকম পরিকল্পনা আছে, কারণ একটা পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে তার নানা রকম সমস্যা মোকাবেলা করতে হয় এবং সব কিছু কাজ করার আগেই তার সময়টা শেষ হয়ে যায়। অতএব এই সরকার যেহেতু একটা বিশেষ প্রেক্ষাপটে এসেছে, আমাদের এক্সপেকটেশন কিন্তু এই সরকারের কাছে বেশি যে পরিকল্পনাগুলো করে কাজটা শুরু করে যাক, যেটা রাজনৈতিক দল ক্ষমতায় এসে দায়িত্ব পেয়ে যেন বাকিটা শেষ করতে পারে। তো সেই পরিকল্পনাগুলো করার জন্য কিন্তু এখন একটি শ্রেষ্ঠ সময়। আমরা আশা করে আছি, উদ্গ্রীব হয়ে আছি যে এই সরকারের সময় এরকম কিছু কাজ হবে যেটা জাতি দীর্ঘদিন পায় নাই, কিংবা জাতি যেটার জন্য সত্যি অপেক্ষা করছে, এবং ইনশাল্লাহ সেরকম কিছু কাজ হবে বলে আমি বিশ্বাস করি। এবং তার মধ্যে অন্যতম হলো এই বন্যা রিলেটেড যে মানুষ যে পুনর্বাসন, বন্যার বিষয়টা মাথায় রাখতে হয় কেন, আসলে আমরা বলতে পারি না কখন এটা হয়ে যাবে, এবং এটা হবে বাংলাদেশে, এবারে আমরা যাওয়ার কোনো তারিখ সুযোগ আমরা দিয়ে রাখতে পারি না, এবং যখন হবে তখন আমরা এটা এড়িয়েও যেতে পারবো না। দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে, আগে কিন্তু হয়তো 5 বছর 3 বছর 2 বছর 7 বছর, এই কয়েক বছর ধরে কিন্তু প্রতি বছর এই যে অগাস্টের বন্যা, হ্যাঁ, এটা যে এত প্রবল হয়ে যাবে আমরা কেউ বুঝতে পারিনি। হ্যাঁ, এটা প্রবল হওয়ার এরকম আপনার এই অঞ্চলটিতে আমরা দেখি না। বা ধরেন সিলেট অঞ্চলে যে এখন যে হঠাৎ হঠাৎ বন্যা হচ্ছে, একসময় সেখানে হতো না, কিন্তু এখন হচ্ছে, এবং একই বছরে হয়তো দুবার খুব মানে বড় মাত্রায় আক্রান্ত হচ্ছে ওই অঞ্চলটি। তো এই যে কারণে আমরা চাইলে যে ঠিক আছে এটা তো একবার না 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 এরকম ভাবতে পারবো না, বা একটা সময় করা যাবে, সেটাও সুযোগ থাকবে না সার্বক্ষণিক যদি প্রস্তুতিটা না থাকে আর কি। আপনি যেটা বলছিলেন তার সঙ্গে সম্পূরক তথ্য হিসেবে বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমরা চাচ্ছি যে এখন কোনো জেলাকে আপনি বাদ দিতে পারবেন না যে এই জেলায় মনে হয় না 2-4 বছরের মধ্যে বন্যা হবে। আপনার প্রত্যেক জেলায় পরিকল্পনা অংশ থাকতে হবে যে ইমিডিয়েট কিছু হলে আমরা সেই ম্যানেজমেন্টটা কীভাবে করবো, এবং সেটা কিন্তু বন্যা আসলে আমার তৎপর হয়ে যায়, প্রশাসন বলেন, জনগণ বলেন, দল বলেন, কিন্তু বন্যা পরে আমরা সেটা একদম ভুলে যাই। তো এই কাজটা যেন এবার না হয়, একটা মহাপরিকল্পনার মধ্যে করে গিয়ে, যাতে উনি আরও ভালো জানেন, উনি বলেছেন বিভিন্ন তথ্যভিত্তিক কথা। আমরাও রাজনৈতিক দলের একজন নেতা হিসেবে আমিও বলতে চাই যে আমরা খালি ত্রাণ দিয়ে এই জনগণকে দুর্ভোগ লাঘব করব, সেইটাই কিন্তু মূল কাজ না। তাদেরকে রক্ষা করার জন্য এবং তাদের ক্ষয়ক্ষতির জন্য কম হয় সেটার ব্যাপারে সরকারের নজর দিতে হবে, এবং সেটাই আমাদের অন্যতম লক্ষ্য হওয়া দরকার। জীবননাশ হবে না, কম হবে, এবং তাদের জনদুর্ভোগও কম হবে। এই দুইটা ব্যাপারকে মাথায় নিয়ে কাজ করলে, হ্যাঁ, সে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আমি কি ত্রাণ দিলাম, সেটা তো একটা সাময়িক ব্যাপার। সেই ক্ষতি তো সে ত্রাণ দিয়ে কোনোদিনই মেকআপ করতে পারবে না, তাকে নিজে স্বাবলম্বিতা দিয়ে মেকআপ করতে। বন্যায় 74 জন প্রাণহানি হয়ে গেল, কিন্তু মানে এটা তো আমরা আসলে প্রস্তুত ছিলাম না। আমি আশাবাদী যে এটা হয়তো উনি যে তথ্য দিয়েছেন, আমার কাছেও তাই মনে হয় পত্রপত্রিকা পড়ে, যেটা হয়তো 2-3 দিনের মধ্যে আস্তে আস্তে কমে যাবে। এটা হয়তো সহনীয় পর্যায়ে, আমরা ওই আগস্টে বন্যায় যে ভয়াবহটা ছিল সেটা হয়তো এখানে থাকবে না। মহান আল্লাহ তাআলা সেটাই করে, তাহলে এই জনদুর্ভোগটা কম হবে, এবং ওই যে ব্যাপক টান নিয়ে যাওয়ার মতো হয়তো পরিবেশও থাকবে না। এটা সরকার যেটুকু আছে সেটুকু, ইতিমধ্যে সরকার কিছু সাহায্য সহযোগিতা করেছে, ব্যক্তিগতভাবে অনেকে হয়তো একটু একটু শুরু করছে, তাহলে হয়তো অল্প দিনের মধ্যেই এই লোকগুলা স্বাবলম্বী হয়ে যার যা বাড়িতে আবার ফিরে যেতে পারবে, এটাই আমি প্রত্যাশা করছি। ধন্যবাদ আপনাকে। আবারও আসবো আপনাদের কাছে, একটা যাচ্ছি বিরতিতে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেছে আরও একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আবারও আলোচনায়। সর্দার উদয় রাহান, এবার আসছি আপনার কাছে। আমাদের বন্যা নিয়ে যে আলোচনাটা চলছে, সেখানে হঠাৎ বন্যার কারণ, বন্যার ক্ষয়ক্ষতি, সব বিষয়গুলি উঠে এসেছে। তো এরই ধারাবাহিকতা এখন শুনবো আপনার কাছ থেকে যে আমরা এই ধরনের বন্যা, সেটা আকস্মিক হোক কিংবা আগাম তথ্য ভিত্তিক বা ধারণা মাফিক বা মৌসুমের নির্ধারিত সময় হোক, আমাদের কোন কোন মেজারমেন্টগুলি আসলে একটু সবসময় রাখা উচিত, কি মনে হয় আপনার? জি, ধন্যবাদ। আসলে বন্যা দুর্যোগ বাংলাদেশের সবচেয়ে, মানে আমরা বলি যে সবচেয়ে নিয়মিত ঘটা প্রাকৃতিক দুর্যোগ আর কি। এবং বন্যার ক্ষেত্রে আসলে আমাদের জনগণের আসলে একটা স্বভাবগতভাবে একটা সহনশীলতা গড়ে উঠেছে। এই জন্য আমরা মনে করি যে প্রতি বছরই কম বেশি বন্যা আক্রান্ত হওয়া সত্ত্বেও আমাদের যে অন্তত জীবনের ক্ষয়ক্ষতি সেটা তুলনামূলক অনেক কম, কারণ মানুষরা আসলে সহনশীল। তো
যদিও আসলে আমরা এই বছর ফেনীর বন্যাটা একটা ব্যতিক্রমী চিত্র লক্ষ্য করেছি, যেখানে প্রাণহানি হয়েছে, উল্লেখযোগ্য সংখ্যক প্রাণহানি হয়েছে, খুবই দুঃখজনক। এবং তবে এই বন্যাটাও ছিল সে এক অর্থে ব্যাপক, মানে এই অঞ্চলে অন্তত ইতিহাসে এই ধরনের বন্যা 70 বছরের ভিতরে এরকম দেখিনি, এরকম আমরা ঘটেনি। এবং আমাদের কোনো উপাত্তই এরকম এটাকে সাপোর্ট করে না যে এরকম বন্যা হয়েছে এর আগে। এটা অবশ্যই একটা ব্যতিক্রমী ঘটনা। তবে সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে জলবায়ু পরিবর্তন বা জনিত কারণেই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, এই ধরনের ঘটনার তীব্রতা বাড়ছে। বিশেষ করে আকস্মিক বন্যা বা অকাল বন্যা বা অল্প মানে আর কি আমরা যেটা বলি যে প্রচণ্ড মাত্রার বন্যা বা দীর্ঘমেয়াদী বন্যা, প্রায় সব ধরনের বন্যাই আমরা গত প্রায় 10 বছর ধরে দেখতে পাচ্ছি যে হচ্ছে। তো এগুলোকে আসলে আমাদেরকে এখন এটা মাথায় রেখেই আগাতে হবে বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে। তো সবচেয়ে বেশি আমরা যেটা মনে করি যে দুর্যোগ ব্যবস্থাপনার অনেকগুলো ধাপ আছে। প্রথমে হচ্ছে কি মানে আগাম সতর্ক ব্যবস্থা। তো সেক্ষেত্রে আসলে আগাম সতর্ক ব্যবস্থার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যেহেতু প্রায় সব নদী উজান থেকে আসা, উজানের বিভিন্ন দেশ, এর মধ্যে ভারতই সবচেয়ে উল্লেখ্য দেশ আর কি। আমাদের প্রায় সব নদী ভারতের বিস্তীর্ণ অংশ ধরে এসেছে। সেহেতু এই ভারতের সাথে আমাদের যে বর্তমানে অবশ্যই একটা দীর্ঘদিন ধরে একটা উপাত্ত আদান প্রদান প্রক্রিয়া চালু আছে এবং এটা কারোর উপরে ভিত্তি করেই বন্যা পূর্বাভাস ব্যবস্থা পরিচালিত হচ্ছে। তবে আমরা মনে করি যে এখানে আরও উজানের আরও তথ্য প্রাপ্তির মানে পাওয়া সম্ভব হলে সেটা আমাদের পূর্বাভাস ব্যবস্থাকে আরও উন্নত করতে সহায়ক হবে। এবং আকস্মিক বন্যার ক্ষেত্রে কয়েক ঘন্টা হলেও যদি আমরা আগাম সময় বেশি পেতে পারি, সেটা আমাদের পূর্বাভাসে সেটাও আমাদের মানুষের জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করবে। এরপর এটা মূলত অকাঠামোগত ব্যবস্থা। আর কাঠামোগত ব্যবস্থার মধ্যে আমরা বলতে পারি যে আসলে মূলত যে বন্যা নিয়ন্ত্রণ যে বিভিন্ন বাঁধ আছে, যেগুলো পানি উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে, এই বাঁধগুলো প্রতিনিয়তই পরিচালনা করা হচ্ছে। তবে অনেক জায়গাতেই দেখা যাচ্ছে যে বাঁধে আসলে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা করা সম্ভব হয়নি। দেখা গেছে যে মাটির বাঁধ এবং অনেক জায়গায় হচ্ছে গিয়ে বর্ষা মৌসুমে প্রবল পানি যাবে, কিছু কিছু স্থানে ভাঙনের সম্মুখীন হয়। তো সেই ক্ষেত্রে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা মনে করি যে এখানে একটা সুযোগ আছে। এবং এটার জন্য মূলত হচ্ছে আমাদের যে বাজেট বা হচ্ছে গিয়ে আর্থিক আর কি আর্থিক বরাদ্দ, সেটাকে আসলে আমাদের গুরুত্বপূর্ণ স্থান ভেদে, অর্থাৎ প্রবল বন্যা আক্রান্ত স্থানগুলোতে এটাকে প্রায়োরিটি ভিত্তিতে বা অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে। এবং নদীকে ড্রেজিং পরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে, কারণ আমাদের প্রায় সব নদী উজান থেকে নেমে আসা পলির প্রভাবে ভরাট হয়ে গেছে। এবং দেখা গেছে যে অতীতে যেই পরিমাণ পানি প্রবাহিত হতো, যেমন উদাহরণস্বরূপ তিস্তা নদীতে আমাদের অতীতে আমরা দেখেছি যে 6000 কিউমেক পর্যন্ত পানি প্রবাহিত হতে পারত, সেখানে ইদানিং দেখা যাচ্ছে 3000 অতিক্রম করলেই পানি বিপদসীমা অতিক্রম করে যাচ্ছে এবং বন্যা সংঘটিত হচ্ছে, যেটা আসলে তিস্তা নদীর ধারণ ক্ষমতার অর্ধেকেরও বেশি কমে গেছে আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে ড্রেজিং পরিকল্পনায় আনলে এটাকে বাড়ানো সম্ভব হবে। এবং ড্রেজিং প্রক্রিয়াটাকে নিয়মিত আমরা বলি যে মেইনটেনেন্স ড্রেজিং প্রক্রিয়াকে চালু রাখতে হবে, কারণ প্রতি বছরই নদী পলি মাটি নেমে আসার কারণে ভরাট হয়ে যাবে। এটাকে একটা নিয়মিত ড্রেজিং উপায়ে প্রতি বছরই চালু রাখতে হবে। এবং আরেকটা জিনিস আমি বলতে পারি সর্বশেষ, সেটা হচ্ছে যে আমাদের বিভিন্ন নদ নদীর যে ফ্লাড প্লেন আমরা বলি যে বা প্লাবন সমভূমি, সেটা ইদানিংকালে দেখা যাচ্ছে যে মানে আর কি দখল হয়ে যাচ্ছে নানা কারণে, এবং এর ফলে যে নদীর যে স্বাভাবিক গতিপ্রবাহ সেটা বিঘ্নিত হচ্ছে। এবং একই সাথে দেখা যাচ্ছে যে বিভিন্ন স্থানে আমরা বলি যে যেমন কিছু স্থানে আমরা জানতে পেরেছি যে ভাটির অঞ্চলে মাছের ঘের বা ইত্যাদি স্থাপনা আছে, যে কারণে আসলে নদ নদীর পানি নামার প্রক্রিয়াটা মানে অত্যন্ত বাধাগ্রস্ত হচ্ছে। তো এই প্রক্রিয়াগুলোকে আসলে আমাদের নদ নদীর ধারণ ক্ষমতা যেমন কমিয়ে দিচ্ছে, তেমনভাবে একই সাথে যে বন্যার যে স্বাভাবিক পানি প্রবাহ সেটাকে বিঘ্নিত করে আশেপাশে জনজীবনে বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। এই জায়গাগুলি একটু বিবেচনায় নিতে হবে বলে আমি মনে করি এবং এভাবে কাজ করার সুযোগ আছে। ধন্যবাদ আপনাকে। ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, ফিরছি আপনার কাছে। আপনার কথার মধ্যে দিয়ে শীর্ষ আমাদের আলোচনা আলাদা করে প্রশ্ন করছি না, অত সময় হাতেও নেই, যাচ্ছি আপনার কাছে। হ্যাঁ, আমি আমার বলার শেষ প্রান্তে এসে যেটা বলতে চাই যে এই সরকারের কাছে আমরা অনেক কিছু আশা করি, আবার যৌক্তিক সময় চাই। কতগুলো ব্যাপার, যখন একটা নির্বাচনের মাধ্যমে একটি দল সরকার গঠন করবে, তো সেই নির্বাচনের প্রক্রিয়াটা কিন্তু এখনো স্বচ্ছ না। তো সেটা ব্যবস্থা না করলে সেই নির্বাচন হয়েই বা কী লাভ হবে, সেটা তো আমরা বারবার বলছি, আবারও বলি যে এবং যারা এই প্রক্রিয়ার সাথে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকবে তাদের জবাবদিহিতা থাকতে হবে। আপনি যা ইচ্ছে তাই করে যাবেন, এটা নিয়ে প্রশ্ন করা যাবে না, সরকার আপনাকে শেল্টার দিয়ে আপনার সব কিছু মাফ করে দিবেন, এরকম নয়। একদম সুনির্দিষ্টভাবে ডিফাইন করা থাকবে যে আপনি এই অনিয়ম করলে আপনাকে শাস্তি আওতায় আনা যাবে। আমরা অনেকদিন ধরে বলে আসছি যে বিচার ব্যবস্থাকে স্বাধীন করা দরকার। আমরা দেখছি এই বিচার ব্যবস্থা কখনো কখনো বিরোধী দলকে দমন কাজেও কিন্তু তাদেরকে রাখা হয়েছে। কাউকে প্রমোশন দেওয়া হয়েছে যে সে তার দলে আনুগত্য বেশি, সে
সেই কারণে অনেককে প্রমোশন দেওয়া হয়েছে। আমরা কোথাও জামিন পেয়েছি, কোথাও পেয়েছি না। যৌক্তিক হলে জামিন দিবেন, কিন্তু রাজনীতির কারণে আমাকে জামিন দেওয়া হবে না এরকম যেন না থাকে। প্রশাসনকে নিরপেক্ষ রাখার জন্য কিছু কিছু নিয়ম করা দরকার। একটা ওসি মামলা লাগবে না, যাকে ইচ্ছে তাকে ধরতে পারবে, যাকে ইচ্ছে তাকে রিমান্ডে নিতে পারবে, কোনো সভ্য দেশে পৃথিবীতে নাই। 54 ধারা আপনি যাকে ইচ্ছে তাকে গ্রেপ্তার করেন, আমার সন্দেহ হচ্ছে, হু আর ইউ? তোমার সন্দেহ তোমার কি আসে যায়? তুমি একটা রাজনৈতিক দলের ইচ্ছা অনুযায়ী কাজ করবা এবং তুমি যাকে ইচ্ছে তাকে দেবে, তোমাকে কেউ কিছু বলবে না। এটার জন্য এমন কিছু নিয়মকানুন থাকা দরকার যেটা তোমাকে কৈফিয়ত দিতে হবে, তোমার চাকরি না থাকতে পারে, তোমার জেলও যেতে হতে পারে। জনপ্রতিনিধি আমাদের দেশে একটা নিয়ম কি, আমি যদি বিরোধী দলের সংসদ সদস্য হই তাহলে আমার কোনো পাওয়ার নাই, আমি জনগণের কোনো কাজ করতে পারবো না, আমাকে বরাদ্দ দেওয়া হবে না। জনগণ যখন ভোট দেয় সে তো জানে না কোন দল ক্ষমতায় আসবে, তাহলে জনগণের অপরাধটা কি? কিন্তু যখনই একটা দল ক্ষমতায় চলে আসলো, এখন যে বিরোধী দলে তুললো তার কোনো গুরুত্ব নাই এলাকায়, অথচ সে জনপ্রিয়, সে যোগ্য, মানুষটাকে ভালোবেসে ভোট দিয়েছে, এখন তাকে কোনো কাজ করতে দেওয়া হবে না। একই অবস্থা চেয়ারম্যানদের, একই অবস্থা সিটি কর্পোরেশন, জনগণ তাকে যোগ্য মনে করে ভোট দিয়েছে, কিন্তু এখন সে কাজ করতে পারছে না। এইটা তো একটা সভ্য দেশের নিয়ম হতে পারে না। আমি আমেরিকা যাই, সিটিকে মানে মেয়রদের কী পাওয়ার দেখেছি, আমার তারা সিটিজেনশিপ দিয়ে দিচ্ছে, গভর্নমেন্ট কোনো প্রশ্ন করতে পারে না, তার বাজেট সে অটোমেটিক পাচ্ছে। এরকম নিয়ম করা উচিত। দুদক, বিরোধী দলকে দমন করার জন্য এই দুর্নীতি দমন কমিশন করা হচ্ছে, এই দুদক আমরা চাই না। আমরা মিডিয়াকে, ইলেকট্রনিক মিডিয়াকে স্বাধীনতা দেখতে চাই। সরকারের পক্ষে কথা না বললে তার বিরুদ্ধে বলে সেই মিডিয়াকে বিভিন্ন সময় বন্ধ করে দেওয়া হয়েছে এই বাংলাদেশে, আমি নাম বলতে পারি বিভিন্ন চ্যানেলে। এইটা আমরা দেখতে চাই না। মিডিয়া স্বাধীন থাকবে, যেখানে অনিয়ম হচ্ছে সেটা তুলে ধরবে। এবং আমি মনে করি একটা ভালো সরকার পরিচালনা করার জন্য মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা দরকার, কিন্তু আমি অতীতে সেটা দেখি নাই। অতএব এই জিনিসগুলো সংস্কার না করলে তো স্বাধীনতা পেয়েও আমাদের কোনো লাভ হয় নাই। আর এই যে নতুন করে স্বাধীন পেলাম, সেটাও আসলে সত্যিকার অর্থে ভালো কিছু দেশের জন্য হবে না। অতএব আমরা চাই এই সরকার কিছু উদ্যোগ নেই, বাকিটা যে দল ক্ষমতায় এসে বাকি সংস্কারটা করে জনগণের কল্যাণে এমন কিছু কাজ করে যাক যেটা অতীতে কোনো সময় কোনো সরকারের সময় হয় নাই, সেইটি করা এখনই উপযুক্ত সময় বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকের এই আলোচনায় উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও এই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। কাল আবারও দেখা হবে ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।